নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড, সঙ্গে রয়েছে আমি শুভেন্দু। আমরা পুরাণে দেখেছি কংস, ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন, তারা সকলেই নিজেদের গদি বাঁচিয়ে রাখার জন্য নিজেদের আত্মীয় স্বজনকেও বিপদের মুখে ঠেলতে পিছু পা হননি। বর্তমানে সেই একই ছবি দেখা যাচ্ছে বাংলাতেও। নিজের গদি বাঁচাতে পাশের যে রাজ্যগুলো রয়েছে, প্রতিবেশী রাজ্য, সেই রাজ্যগুলোকে বিপদের মুখে ফেলতে পিছু পা হচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী। কেন বলছে এই কথা অবশ্যই বলবো, সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। মমতা বন্দ্যোপাধ্যায় ইউনূসের সুরে তিনি সুর মিলিয়েছেন। তিনি জানাচ্ছেন আগুন জ্বলবে উত্তর পূর্বে। উত্তর পূর্ব কি মমতার জমিদারি? বাংলার মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেছেন জিতেন্দ্র চৌধুরী। দেশ ভাগ করার চেষ্টা চালাচ্ছেন মমতা। পাল্টা আক্রমণ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ঠিক কোন মন্তব্য নিয়ে, মমতার কোন মন্তব্য নিয়ে এই সমস্ত রাজনৈতিক চাপানোতরের সূত্রপাত? একবার শুনবো আগে সেই মন্তব্য। মোদি বাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেবো। একেবারেই শুনলেন, ঠিক কি জানাচ্ছেন, কি বলছেন, কি হুঁশিয়ারি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী। ঠিক যে পুরাণের প্রসঙ্গ টেনে নিয়েছিলাম নিজের গতি বাঁচানোর জন্য, ঠিক আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমাদের আজকের অতিথি মণিময় রায়। মণিময়দা, নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই। এই যে বক্তব্য আপনাকে শোনালাম মমতা বন্দ্যোপাধ্যায়ের, একজন সাংবিধানিক পদে রয়েছেন, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে অন্য রাজ্যগুলোকে অশান্ত হওয়ার উস্কানি দিচ্ছেন। কতটা যুক্তিযুক্ত, আদতে কতটা ন্যাক্কারজনক ঘটনা এটি, কি মনে হয় আপনার? প্রথম কথা হচ্ছে যে উনি জানেন তো উনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি ওই টাইমে উনি আসলেও মনে রাখতে পেরেছিলেন কিনা আমার সন্দেহ আছে, কারণ একটা একটা রাজ্যের উনি তো সংবিধানের প্রতি আস্থা রেখেই মুখ্যমন্ত্রী হয়েছেন এবং অবশ্যই ওনার রাজ্যের জনগণ ওনাকে অ্যাকসেপ্ট করেছে এবং বেশ কিছুদিন ধরে 2011 সাল থেকে উনি এখানে মুখ্যমন্ত্রিত্ব করছেন। এখন একজন সংবিধানের প্রতি আস্থা রেখে একটা জায়গায় আগুন জ্বালানোর কথা বা ইত্যাদির কথা, এগুলি উনি কি করে বললেন উনিই বলতে পারবেন, ওনার ব্যাখ্যা উনিই দিতে পারবেন। কিন্তু আমি শুনিনি, আমি এতদিন ধরে এই সংবাদপত্রের সঙ্গে যুক্ত, আমি কোনোদিন কোনো মুখ্যমন্ত্রীকে আলপাটকা মন্তব্য করতে শুনি না। তবে পাশাপাশি এটাও বলি, এটাও খুব প্রশংসার দাবি রাখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষেত্রে, সেটা হচ্ছে যে 2011 সাল বা তার আগে থেকেই মমতা ব্যানার্জি আলপাটকা মন্তব্য না করে কথাবার্তা বলেছেন। এই যে তার যে ধারাবাহিকতাটা, এটা তিনি বজায় রেখেছেন, এটা কিন্তু প্রশংসার দাবি রাখে। একজন মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী না হয়ে বিরোধী দলনেত্রী হিসেবেও, উনি বিরোধী দলনেত্রী হিসেবেও যেভাবে কথা বলতেন, আলপাটকা মন্তব্য করতেন, যে মন্তব্যগুলি অনেক ক্ষেত্রেই মানে সাংবিধানিক শালীনতার বাইরে, এবং মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরেও তিনি যেভাবে এগুলি বলেন, এই যে তার ধারাবাহিকতাটা, এটা অনেক রাজনীতিবিদের মধ্যে কিন্তু আপনি দেখবেন না। এটা কিন্তু প্রশংসার দাবি রাখে এবং স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি এটা একটা ক্রেডিট যে উনি এগুলি বলতে পারেন। উনি চেনেনও না, উনি জানেন উত্তর পূর্বাঞ্চল কি, উত্তর পূর্বাঞ্চলের ইতিহাস উনি বলতে পারবেন। এইখানকার যে মানুষ কি পরিমাণ লড়াই করে বেঁচে আছে উনি জানেন। এই যে উগ্রপন্থার বিরুদ্ধে মানুষের যে লড়াই ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি নিজের চোখে, উগ্রপন্থাকে তো কমিয়ে আনা হলো, প্রায় নেই, নিঃস্ব করে দেওয়া হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দাঙ্গার ওপরতে 1980 সালে দাঙ্গা হয়ে যাওয়ার পরে জাতি উপজাতিদের ভেতরে একটা যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা হয়েছিল, সেটাকে কিভাবে এই রাজ্যের মানুষ একসাথে হয়ে এটাকে মোকাবেলা করেছে। উত্তর পূর্বাঞ্চলে মিজোরামের খবর উনি জানেন, মিজো ন্যাশনাল ফ্রন্টের লড়াই কি ছিল। ওনার দলেরই তো প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, অসাধারণ কৌশলগত ব্যবস্থা করে, এবং
সেই চুক্তি আজ পর্যন্ত মিজো ন্যাশনাল ফ্রন্ট এখন তো ভারতবর্ষের সংবিধানের সঙ্গে লড়াই করে তারা নির্বাচনে লড়ছে। তারা দীর্ঘদিন 60-এর দশক থেকে তারা লড়াই করেছে এই উগ্রপন্থা আচরণ করে, এবং বিদেশ থেকে এই মিজো ন্যাশনাল ফ্রন্টের যিনি লিডার ছিলেন লালডেঙ্গা, উনি বিদেশ থেকে এই লড়াইটা চালাতেন। এরপরে ভারত সরকারের দৃষ্টি এখানে বিভিন্ন রকম, নাগাল্যান্ডে বোমাও নিক্ষেপ করা হয়েছে ভারতের সেনাবাহিনী, দ্যাট ইজ এয়ারফোর্সের মাধ্যমে, সেখানেও একটা উগ্রপন্থা রয়েছে ওখানে, নাগাদের যে উগ্রপন্থী সংস্থাটা মণিপুরে রয়েছে, মণিপুরও এখন সমস্যার ভেতর রয়েছে। এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী যদি এই সমস্ত কথাবার্তা বলেন, তাহলে এটাকে কি দুর্ভাগ্যজনক বলবেন? একেবারে আমি সেখানেই আসব। বাংলাদেশের পাশা বদলের পর যখন মোহাম্মদ ইউনূস তিনি ভারতের একটি জাতীয় স্তরের একটি সংবাদ মাধ্যমে তিনি তার ইন্টারভিউতে সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশ অশান্ত হলে সেই আঁচ উত্তর পূর্বতেও পড়বে, মায়ানমারেও পড়বে। কার্যত একই সুরে সুর মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? আমার ইউনিসের কথা শুনে আমার হাসি পায়। আর একজন নোবেল প্রাইজ হোল্ডার, মমতা ব্যানার্জি তো নোবেল প্রাইজ হোল্ডার না, আমাদের ভারতবর্ষের একটা রাজ্যের উনি মুখ্যমন্ত্রী, আর উনি একটা দেশের সর্বোচ্চ ক্ষমতাধর। এখন যদিও উনি প্রশাসক হিসেবে রয়েছেন, কিন্তু উনি কোনো নির্বাচিত প্রতিনিধি নাই, ওনার দায় দায়িত্ব অনেক কম। যা খুশি যা একটা বলে দিলাম, আমাকে তো কোনো নির্বাচন করেনি, কালকে সরিয়ে দিলাম, চলে যাও। কিন্তু ইউনিসের মতো মানুষ যে কথাবার্তা উত্তর পূর্বাঞ্চল সম্পর্কে, উনি জানেনই না আসলে বিষয়টা কি। উত্তর পূর্বাঞ্চলকে, এটা ভারতবর্ষের এই স্বাধীন ভারতবর্ষের এক একটা রাজ্য, লড়াই করে এরা বড় হচ্ছে। বললেই আগুন জ্বালিয়ে দেওয়া যাবে নাকি? বললেই পারবেন। হ্যাঁ, উনি হয়তো মনে করিয়ে দিলেন ইউনিস যে হ্যাঁ দেখো, আমরা আগুন জ্বালিয়ে দিতে পারি। কিভাবে? এই যে উত্তর পূর্বাঞ্চলের উগ্রপন্থায় যারা বিশ্বাস করে, তাদের আমাদের দেশে শেল্টার দিচ্ছিলাম, হাসিনার সময় দেওয়া হয়নি, আমি মনে করিয়ে দিলাম, কিন্তু আবার কিন্তু সেই দরজাটা খুলে দেবো। উনি কি সেটাই বলতে চেয়েছেন? আমি প্রশ্নটা রাখলাম। জঙ্গি নেতা ছাড়া পেয়েছেন জেল থেকে, বাংলাদেশের জেল থেকে। হ্যাঁ, ওদের নিজস্ব ব্যাপার, ওরা বুঝুক। এবং ভারতের ভারত বিরোধী যে সেন্টিমেন্ট বর্তমান সময়ে বাংলাদেশে দাঁড়িয়ে রয়েছে, সোশ্যাল মিডিয়া জুড়ে ছাত্রদের মুখে মুখে ভারত বিরোধী স্লোগান চড়াও হচ্ছে, এবং সেখানে দাঁড়িয়ে ভারতেরই একজন মুখ্যমন্ত্রী, ভারতেরই একজন অঙ্গরাজ্যের একজন মুখ্যমন্ত্রী, তিনি সেই জিগিরকে কি আরো চাউর করলেন না? না, এই সমস্ত ব্যাপারটাকে কি বাংলাদেশের এই বিষয়টা, বাংলাদেশের হাসিনার হেলিকপ্টারে করে যাওয়ার পরিপ্রেক্ষিতে এখানে হেলিকপ্টার রাজনীতি হচ্ছে। এখন অনেকেই বলছেন, কালকেও শুনলাম এক মিছিলে, ওই কি সব পশ্চিমবঙ্গে মিছিল টিছিল হচ্ছিল, সেখানে দেখলাম একজন রাজনৈতিক নেতাই মিছিলের ভেতরে দাঁড়িয়ে মুখটা ঢাকা, বলছেন মমতা ব্যানার্জিকে হেলিকপ্টার রেডি করতে বলো। ফলে হেলিকপ্টার এই সমস্ত এসছে, এসব আগুন জ্বালানো এই মুখ্যমন্ত্রী। সেজন্য প্রথম প্রশ্নটাই রাখলাম, উনি কি ভুলে গেছিলেন কিনা উনি এই দেশের, এই রাজ্যের একটা প্রধান মুখ্যমন্ত্রী, একটা যথেষ্ট ক্ষমতাসীন দল দীর্ঘদিন ধরে রয়েছেন, প্রায় 2011 সাল থেকে 13-14 বছর উনি একটা জায়গায় মুখ্যমন্ত্রিত্ব করছেন। ফলে কোন জায়গায় কি বলতে হবে উনি জানেন না, উত্তর পূর্বাঞ্চলের সমস্ত যে সেন্টিমেন্টটা উনি জানেন। তার দল উত্তর পূর্বাঞ্চলের একাধিক রাজ্যে ওনার দল রয়েছে, উনি কি করবেন? উত্তর পূর্ব অশান্ত হলে তো তাদের সেই কর্মী, সবচেয়ে বড় কথা, রাজনৈতিক যদি চেতনা থাকতো, রাজনৈতিক চেতনাটা তো কম, মানুষকে নিয়ে তো রাজনীতিটা হচ্ছে না। রাজনৈতিক চেতনা যদি থাকতো, তাহলে এই সমস্ত বক্তব্য উনি রাখতেন না। এটা কেন বলবেন? কেন আবার আসবো আপনার কাছে, তবে তার আগে একবার শুনে নেব এই রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি ঠিক কি জানিয়েছেন। আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম তাকে, এবং তিনি ঠিক কি জানিয়েছেন গোটা ঘটনা সম্বন্ধে একবার শুনবো আমরা। দেখুন, ভারতবর্ষে আপাতত সাংবিধানিক পদে যারা আছেন, তাদের মধ্যে অধিকাংশই সাংবিধানিক পদের মর্যাদা রেখে কথা বলেন না এবং সাংবিধানিক দায়বদ্ধতা থেকে কথা বলেন না। তাদের মধ্যে দুজন হচ্ছেন অগ্রণী, এক হচ্ছে আমাদের রাজ্যের মমতা, আর দেশের প্রধানমন্ত্রী মোদী। এরা উভয়ই সাংবিধানিক সৌজন্য, সাংবিধানিক মূল্যবোধ তাকে লঙ্ঘন করে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে কথা বলেন। এটা একটা অদ্ভুত প্রবণতা জন্মেছে, যা দেশের পক্ষে ক্ষতিকারক। দেখুন, আমি আগেও বলেছি, এখনো বলি, যে মৌলবাদী শক্তিরা তারা মূলত শেষ পর্যন্ত এক লক্ষ্যে পৌঁছয়,
বাংলাদেশের মৌলবাদী শক্তি এবং ভারতবর্ষের মৌলবাদী শক্তি আরএসএস, মমতাও ছদ্মবেশী আরএসএস। সুতরাং তাদের কিন্তু বক্তব্যের মূল লক্ষ্য এক জায়গায়, তা হচ্ছে বিভাজন তৈরি করো, মানুষে মানুষে লড়াই লাগিয়ে দাও। সেই জন্য এই দুটো কথার মধ্যে আপনি খানিকটা সাযুজ্য খুঁজে পাচ্ছেন। ওখানে ওরা বলছে উত্তর পূর্ব সেভেন সিস্টার্স দখল করবো, এখানে এদের লক্ষ্য এক। একেবারেই শুনলেন ঠিক কি জানাচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আখেরে মৌলবাদী বলে দাগিয়ে দিলেন। তবে রাজনৈতিক স্বার্থ একদিকে, কিন্তু অন্যদিকে একটি নর্থ ইস্ট অর্থাৎ নর্থ ইস্টের রাজ্যগুলি, এছাড়াও একাধিক রাজ্যের নাম করেছেন তিনি, সেই রাজ্যগুলোকে উত্তপ্ত করার এই যে হুমকি, এই যে হুঁশিয়ারি, তা কি শুধুমাত্র রাজনীতিতেই সীমাবদ্ধ, নাকি এর পিছনে সন্ত্রাস, নাকি এটাকে সন্ত্রাসবাদ বলা যেতে পারে? আমরা আসবো মণিময়দা। না, উত্তর পূর্বাঞ্চলে সন্ত্রাসবাদের একটা ছিল, একটা এখনো আছে। পাশাপাশি আমি একটু সংযোজন করতে চাইবো, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এত কনফিডেন্টলি হুঁশিয়ারি দিচ্ছেন, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত সন্ত্রাসবাদী সংগঠনগুলি রয়েছে উত্তর পূর্বাঞ্চলে একসময় অশান্ত করেছে, তাদেরকে কি লালন পালন করছেন? না, যাই হোক, আমি তার আগে উনি একটা শব্দ ব্যবহার করেছেন, যদি আমার পশ্চিমবঙ্গে আগুন জ্বালানোর চেষ্টা হয়, তাহলে প্রশ্নটা হবে, আমার কাছে তথ্য আছে, আমি মুখ্যমন্ত্রী, আমার কাছে তথ্য আছে পশ্চিমবঙ্গে আগুন জ্বালানোর চেষ্টা হচ্ছে। আগুন জ্বালানোর চেষ্টা যদি হয়, তাহলে আরেকটা পাশের রাজ্যে আগুন জ্বালিয়ে আপনি নিজের রাজ্যের আগুন নেভাবেন? এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে একটা সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত একজন মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারেন? এগুলি হয় না তো কোনো সময়। কেউ তো বিশ্বাস করবে না। কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী আক্ষরিক অর্থে আলোচনা চলতে পারে, চায়ের দোকানে আলোচনা চলতে পারে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানে সন্ত্রাসবাদীদের সাহায্য করছেন, এরকম কেউ কেউ বলতে পারেন, আলপাট্টা মন্তব্য কেউ কেউ করতে পারেন, কিন্তু কথা হচ্ছে তার প্রতিবাদও হতে পারে। কিন্তু কথা হচ্ছে, আমি যতক্ষণ সংবিধানের দায়িত্ব নিয়ে একটা চেয়ারে বসে রয়েছি, আমি কেন এই সমস্ত কথা বলতে যাব? ভবিষ্যৎটা কি? মূল বিষয়টা কি? কিসের বিষয়ে আপনি আলোচনা করতে এলেন? আপনার যে সভাটা ছিল, সেই সভাটা মূলত কিসের উপর ছিল? সেই বিষয়ে আপনি আলোকপাত করুন। কেন আপনি পারলেন না এখন পর্যন্ত কোনো একটা জায়গায় নিয়ে যেতে? সিবিআই বা যারা ওখানে যে বিষয়টার জন্য মূলত এসেছিল, তারা কি কি কাজ করছে সেই নিয়ে প্রশ্ন তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। কেন এই জায়গাগুলিতে হাসপাতালে ডাক্তাররা যেতে চাইছেন না, এইগুলি নিয়ে প্রশ্ন তুলতে পারেন। ডাক্তাররা কেন, তার ব্যাখ্যা দিতে পারেন মানুষকে। আপনি তো রাজনীতির লোক, এই রাজনীতির জায়গায় দাঁড়িয়ে যদি রাজনৈতিক বক্তব্য রাখতেন, সবটাই ঠিক আছে। এটা তো রাজনৈতিক বক্তব্য হলো না, এটা কোনো অবস্থাতে রাজনৈতিক। যদি কেউ আগুন জ্বালানোর চেষ্টা করে, তারা, এটা তো অপ্রকাশিত, কারা করছে, কারা করছে আপনি ব্যাখ্যা করেননি। কিন্তু একটা জায়গায় তো আপনি ব্যাখ্যা করে দিলেন যে যদি আমার রাজ্যে আগুন জ্বলে তাহলে আমি অমুক জায়গায় আগুন জ্বালাবো। আপনি সরাসরি বললেন যে আমি আগুন জ্বালাবো, এটা হয় নাকি? আমার কাছে ক্যাপাবিলিটি রয়েছে যে আমি অন্য রাজ্যেও আগুন জ্বালাতে পারবো। তিনি কিন্তু সেই পরোক্ষভাবে সেটা বুঝিয়ে দিলেন। এবং পাশাপাশি আমরা অতীতে যেগুলো দেখেছি, আমরা যদি একদম খুব সম্প্রতি ঘটনা টেনে নিয়ে আসি, সংসদে হামলার সঙ্গে যে মূল অভিযুক্ত ছিল, মাস্টার মাইন্ড যিনি ছিলেন, তার ডেরা কোথায় ছিল? বাংলায়। একাধিক জায়গায়, বহির্রাজ্যে বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদ হচ্ছে, তাদেরকে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে? বাংলা থেকে। তাহলে বাংলা কি সন্ত্রাসবাদের আস্তানা হয়ে উঠছে? এটা হয়তো ওই এনআইএ ওরা দেখছে। এবং তারপরে আবার মুখ্যমন্ত্রীর এই যে মন্তব্য, যে আমি পারবো, আমি কনফিডেন্ট যে আমি উত্তর পূর্ব রাজ্যে আগুন জ্বালাতে পারবো বা জ্বালিয়ে দেব। এটা একটা শব্দে, আমরা তো একটা আপনাদের বিখ্যাত চ্যানেলে বসে আছি, তো এখান থেকে আমরা কোনো অবস্থাতেই কোনো আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ ইউজ করব না, যেটা ওরা করতে পারেন, আমরা করব না। কিন্তু একেবারে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য এই পর্যন্ত রাখি, এটা পার্লামেন্টারি, এটা মন্তব্য। কিন্তু এই যে সংসদের যে কথাটা বললেন, এই সংসদের কথার পরিপ্রেক্ষিতে হয় কি, কথাটা তুলে দিলে আমার খুব অবাক লাগে। দুজন গিয়ে এরকম ভেতরে বোমা মেরে দিল, ভেতরে টোটাল ভারতবর্ষের যে মানে এই নিরাপত্তা ব্যবস্থাটা কোথায় গেল? সংসদের ভেতরে দুটো লোক ঢুকে পড়লো হাঁটতে হাঁটতে বোমা নিয়ে। কিভাবে ঢুকলেন? তারা পশ্চিমবঙ্গের হোক, বিহারের হোক, যেখানে খুশি সেখানে হোক, এটা এনআইএ দেখবে।
এবং ইমিডিয়েট এটা ধরেও ফেলেছে ওদের, এবং ধরলো কারা? সাংসদরা ভেতরে থেকে ধরলো। আমি তো এখন যদি ধরুন এই যে স্বাভাবিকভাবে বিভিন্ন জায়গায় আমরা রাজনৈতিক বক্তব্য রাখতে গিয়ে অনেকে বলেন যে অমুকে পদত্যাগ করে ফেলুন, অমুককে জায়গা করে দিন ইত্যাদি। তা আমাদের সংসদের দায়িত্বটা কার ওপর ছিল? সংসদের ভেতরে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে সংসদের, মানে দ্যাট ইজ অধ্যক্ষের। তার হবে, তার বাইরে যেটা থাকবে অধ্যক্ষকে সহায়তা করবেন স্বরাষ্ট্র মন্ত্রক। তারা কি করছিলেন? এই যে বিষয়গুলি তখন পাশাপাশি, এগুলি আমরা স্বাভাবিকভাবে আসে। কিন্তু যে জায়গায় একজন মুখ্যমন্ত্রীর কথা বলেন, এটা যদি আমরা বলি না খুব দুঃখজনক ঘটনা, এড়িয়ে যাওয়া হবে। আমি সেই জন্যই বলছি অসংসদীয়, এবং সবচেয়ে বড় কথা একজন মুখ্যমন্ত্রী হিসেবে উনি এই কথা বলতে পারেন না, যে কোনো রাজ্যেরই। আমরা আবার আসবো মনিভাইদার কাছে, আবার আসবো, তবে তার আগে একবার শোনাবো এ রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, তিনি ঠিক কি জানিয়েছেন একবার শোনাবো। মমতা ব্যানার্জির বক্তব্য আমি প্রথম শুনলাম আপনার মুখে, এক্স্যাক্টলি কোন প্রেক্ষিতে বলেছেন আমি ঠিক জানি না। যাই হোক, আপনি যেভাবে বলেছেন আমি সেটা ধরেই বলছি। তার সাথে ইউনূস সাহেবের, যিনি বাংলাদেশের এখনকার এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, তার বক্তব্য কিনা জানি না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোট হয়েছে যে বাংলাদেশে যদি অস্থিরতা হয় তার খেসারত মানে ভুগতে হবে সেভেন সিস্টার্সকে, উত্তর পূর্বাঞ্চলকে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ইউনূস সাহেবের, কেননা বাংলাদেশের যে আজকের অস্থিরতা, এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার। আমাদের দেশে এখন যে জাতীয় সরকার, আমাদের ভিন্নমত সরকার হতে পারে, বিজেপির সাথে আমাদের রাজনৈতিক মতাদর্শগত বিরোধ আছে, কিন্তু আমরা কখনো এটা মনে করি না যে ভারত সরকার বাংলাদেশের একটা প্রতিবেশী দেশে অস্থিরতা তৈরি হোক সেজন্য কোনো ষড়যন্ত্র করছে। এতে ভারতের বিন্দুমাত্র কোনো স্বার্থের কোনো সেখানে প্রশ্ন নেই। অতীতেও কখনো ভারতবর্ষের কোন সরকার এটা করেনি, বরঞ্চ চেয়েছে বারবার বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময় থেকেই যে কিভাবে এই বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানো যায়, এবং শুধু ভারত না, গোটা উপমহাদেশে এই আমাদের একটা আঞ্চলিক ঐক্য, শান্তি এবং উন্নয়নের একটা এই সহযোগিতা করা যায়, এটা অতীতের সরকারও চেয়েছেন, আজকের সরকারও চাইছে। কিন্তু এটা দুর্ভাগ্যজনক ইউনূস সাহেবের বক্তব্য, এবং এই বক্তব্যের সাথে বাংলাদেশে যারা অস্থিরতা তৈরি করতে চাইছে, অর্থাৎ সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তি, এটা তাদেরই কণ্ঠস্বর বা তাদেরই যে বক্তব্যগুলো ইউনূস সাহেব যদি বলে থাকেন সত্য সত্যি, সেটাই উচ্চারিত হয়েছে। আমি বলবো যদি ইউনূস সাহেব বলে থাকেন, তিনি মানে এ সম্পর্কে ভাববেন। বাংলাদেশের জনগণও এই মিথ্যা প্রচারে ভারত বিরোধী যে এখন জিগির উঠছে, এই জিগিরের সাথে যাতে মানে সুর না মেলা, এতে ভারত বাংলাদেশ উভয় দেশের জনগণেরই মানে ভবিষ্যৎ সুন্দর হবে। কেননা বাংলাদেশের পরিস্থিতি যেভাবে দেখছি আমরা এখান থেকে, ভালো হচ্ছে না। ঠিক আছে, তার পূর্বতন সরকারের কিছু ভুল পদক্ষেপের কারণে জনগণ খেপেছে, সে কারণে এই অভ্যুত্থানটা হয়েছে। কিন্তু এই অভ্যুত্থানেও এই যে কি বলে সংস্কার এই পন্থী ছাত্র যুব যে সমস্ত বক্তব্য রেখে এদের এই আন্দোলন শুরু হয়েছিল, এখন তো তাদের হাতে নেই, তাদের বক্তব্য সেখানে নেই। জবরদস্তি করে ভিন্নমতের এই কি বলে শিক্ষক, স্কুলের হেডমাস্টার, হেডমিস্ট্রেস,
কলেজের প্রিন্সিপাল, বিশ্ববিদ্যালয়ের ভিসি, এমনকি যে এই বিচারক অব্দি রেহাই পাচ্ছেন না। এটা তো মানে একেবারে তালিবানি অরাজকতার চূড়ান্ত ইয়েতে একেবারে। এবং তো, এই একই সুরে সুর মেলালেন মমতা আমি বন্দ্যোপাধ্যায়। আসছি, আমি সেখানে আসছি। তো বাংলাদেশে যা হচ্ছে, এখান থেকে যা দেখছি আমরা, সবটা দেখা তো সুযোগ নেই, এটা বরঞ্চ আরো খারাপের দিকে যাচ্ছে। এটা নিশ্চয়ই আমাদের জন্য খুব উদ্বেগের, এবং এটা মোটেই বাঞ্ছনীয় না। এটা বাংলাদেশকে আরো অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাবে। এখন মমতা ব্যানার্জি যদি এই সুরে কথা বলে থাকেন, পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে বা মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দল কেন, গোটা পশ্চিমবাংলার জনগণ, আম জনতা রাস্তায় নেমেছে, কেন নামবে না? একটা তরতাজা যুবতী মেয়ে গণধর্ষণ হলো, তারপরে এটাকে লোপাট করার চেষ্টা হলো, এমনকি প্রমাণ লোপাট করার জন্য মমতা ব্যানার্জি সরকারের পুলিশ বুলডোজার দিয়ে যেখানে ঘটনা ঘটেছে প্রমাণ লোপাটের জন্য করছে, এবং সেই কলেজের যিনি অধ্যক্ষ, তাকে শাস্তি দেওয়া দূরে থাক, তাকে অন্য একটা কলেজের এই কেবল অধ্যক্ষ করার অর্ডার করেছে। অর্থাৎ কিভাবে অপরাধীদের বাঁচানো যায় এবং কিভাবে এই ঘটনাটাকে হাসাব করা যায়, তো মানুষ খেপবে। এতে বিভিন্ন রাষ্ট্রীয় দলের লড়াইয়ের সাথে একটু ভিন্নতা আছে, যেমন বিজেপি যেভাবে করছে, বিরোধিতা ঠিক আছে, কিন্তু তাদের যে পদ্ধতি তার সাথে আমরা সহমত পোষণ করি না। কিন্তু এটাকে কেন্দ্র করে গোটা উত্তর পূর্বাঞ্চল জ্বলে পুড়ে সরকার হবে, এটা কি মমতা ব্যানার্জি জমিদারি নাকি? তিনি উত্তর পূর্বাঞ্চলের দায়িত্ব নিয়ে কথা বলছেন, আগে পশ্চিমবাংলা সামলাক না, পশ্চিমবাংলা তার জমিদারি আছে কিনা এটাই তো থাকবে না আগামী দিন। কাজেই এটা নিন্দা করা ছাড়া যদি তিনি এরকম বলে থাকেন, আর কোনো ভাষা আমার কাছে নেই, এবং এটা সম্পূর্ণ মমতা ব্যানার্জি দিশেহারা এই কথাগুলি বলছেন। একেবারে শুনলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, তিনি কি জানাচ্ছেন। আমি মণিময়দার কাছে আসবো। মণিময়দা, ভারত একটি সার্বভৌম রাষ্ট্র। ভারতের আভ্যন্তরীণ রাজনৈতিক যে রণভূমি রয়েছে, সেখানে একটি দলের সঙ্গে অন্য একটি দলের মতবিরোধ থাকতেই পারে, কিন্তু আভ্যন্তরীণ সুরক্ষা বা পররাষ্ট্রনীতি, সেক্ষেত্রে তো সবার সুর একই রকম হওয়া উচিত। এবং এই যে সুর ভিন্ন হচ্ছে, আখেরে তো ওই বাংলাদেশে যে ভারত বিরোধী জিগির, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মন্তব্য, আখেরে কি শত্রু এইভাবে যদি ভারতের মধ্যেই, ভারতের মুখরা, অন্যতম মুখরা, বিরোধী মুখরাই যদি এরকম আলটপকা মন্তব্য করেন, তাতে কি আখেরে শত্রুদের সুবিধা নয়? অবশ্যই এগুলি তো আলপাটকা মন্তব্যই তো আমাদের সবচেয়ে বড় শত্রু। আমরা যে এগুলি বলি যে উল্টোপাল্টা কথা বলে দেওয়া ইত্যাদি বিষয়গুলি, আসলে কি জানেন তো, সমস্ত মানে এই বিষয়টাতে মমতা ব্যানার্জি তো একজন রাজনৈতিক নেতৃত্ব, উনি রাজনীতিটা করার জন্য এখানে এসেছেন। উনি কোনো জেলা শাসক দপ্তরের ক্লার্কগিরি করার জন্য আসেননি, রাজনীতিটি করতে এসেছেন। এই যে শব্দগুলি ব্যবহার করলেন, আমরা দেখুন কিভাবে সরে গেলাম। মূল যে আরজিকর বিষয়টা কিন্তু সাইডলাইন হয়ে গেল। এখন কি হবে? উনি এটা চাইছিলেন যে এটা সাইডলাইন হয়ে যাক, এখন আমার কথাগুলি নিয়ে চারিদিকে শুধু আলোচনা হতে শুরু করুক, যে মূল যে বিষয়টা সেটা থেকে মানুষ সরে যাক, মানুষের দৃষ্টি সরে যাক। এই মমতা ব্যানার্জি সেই জন্য ঘটনাটা তার কাঁধে নিলেন বটে, দুদিন পরে মানুষ ভুলে যাবে। এই যে বিষয়গুলি, এই যে দায়িত্বহীন আলপাটকা মন্তব্য, এই মন্তব্যগুলি আমাদের দেশের অনেক ক্ষেত্রে আমাদের দেশের জন্য ক্ষতি করে। শুধু মমতা ব্যানার্জি পর্যন্ত আটকে থাকবো তা না, অনেক ক্ষেত্রেই আমরা শুনতে পাচ্ছি। দেশ সম্পর্কে শুধুমাত্র নির্বাচন ডিক্লেয়ার হওয়ার পরে দেশ সম্পর্কে প্রতি সাংঘাতিক ভালোবাসাটা মানে উজাড় করে দেওয়ার বিষয়টা লিমিটেড হয়ে যাচ্ছে। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি দেখবেন মানে মানুষের মনে রেখাপাত দীর্ঘদিন করবে না, ভুলে যাবে, আরেকটা আলপাটকা মন্তব্য করবেন, করে এটাকে চাপিয়ে দেবেন। এই ধরনের ঘটনা হবে এবং আমরা এটাকে প্রচারে নিয়ে যাবো সবটা। আমি যে জায়গাটাকে দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি, যে মমতা ব্যানার্জির ন্যূনতম কাণ্ডজ্ঞান যদি থেকে থাকেন, তাহলে উনি যে দায়িত্ব নিয়ে কাজ করছিলেন সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিন। কোন জায়গায়? আমি মুখ্যমন্ত্রীর তো কথা বলছি না, আমি স্বাস্থ্যমন্ত্রী বা
ওনার স্বরাষ্ট্র দপ্তর ইত্যাদি উনি পারেননি কাজগুলি করতে। উনি এই জায়গার ভেতরেই ব্যাখ্যা করতেন তার বক্তব্যটা, তাহলে তো ঠিক থাকতো। উত্তর পূর্বাঞ্চলে, আমি এর আগেও বলেছি এখনো বলছি, উত্তর পূর্বাঞ্চলের ইতিহাস সম্পর্কে উনি জানেন না। উত্তর পূর্বাঞ্চলের মানুষরা কি পরিমাণ লড়াই করে চলেছে এটা উনি জানেন না দেখেই হুট করে কথাটা বলতে পারলেন। আর উত্তর পূর্বাঞ্চলের মানুষদের এত গাধা ভাবলে হবে না, ওরা লড়তে জানেন, প্রতিহত করতে জানেন। আগুন জ্বালানোর চেষ্টা করলে হবে না, পারবেন না। হ্যাঁ, আপনি প্রশ্ন করতে পারেন কেন মণিপুরে জ্বলছে না? মণিপুরে জ্বলার পেছনে কারণটা কি? টোটালি মণিপুর গভর্নমেন্টের ব্যর্থতা, একটা টোটালি, মানে আসলে এটা গভর্নমেন্ট ছিল কিনা কে জানে। একটা রায়, হাইকোর্টের একটা রায়, যেটা বাংলাদেশে হলো, বাংলাদেশে যে ঘটনাটা হলো পরবর্তী সময়ে, ঠিক সেম ঘটনাই এই আপনার রিজার্ভেশন নিয়ে। আমাদের রিজার্ভেশনের বিষয়টা অন্যতম। এই রিজার্ভেশনের বিষয়টা সামাল দেওয়া গেল, এখন দুটো দলের ভেতরে ক্ল্যাশ চলছে, এখনো পর্যন্ত এটা ঠিক হলো না। এই জায়গাগুলি একজন মুখ্যমন্ত্রীর মাথায় ছিল না কথাগুলি বলার সময়। অলরেডি একটা ইয়েতে স্টেটে ঝামেলা চলছে, আরেকটা স্টেটে কিছু কিছু চলছে, সমস্যার সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। আসলে উনি খবরই রাখেন না এগুলি, যার ফলে এগুলি বলে দিয়েছেন, একটা আলবার্ট মন্তব্য করে দিয়েছেন। কিন্তু আপনাকে এর আগে যে শব্দটা বললাম এটাই হচ্ছে, এটা একটা টোটালি রাজনৈতিক ডাইভার্সন, পলিটিক্যাল ডাইভার্সনের জন্য তিনি শব্দটা বলেছেন। এখন দেখুন আমরা 1 ঘন্টা ধরে এগুলি নিয়ে কথা বলছি, আমাদের মধ্যে আর্জিকর নেই, কিচ্ছু নেই। কি ভয়ঙ্কর ঘটনাটা! আমরা অবশ্যই আরজিকর নিয়ে আমরা প্রতিনিয়ত খবর করছি এবং প্রতিনিয়ত আমরা আরজিকর নিয়ে খবর করব। আরজিকরের তদন্ত কতদূর এগোচ্ছে, কতদূর যাচ্ছে, আমরা সব দিকে চোখ রাখবো। তবে আবার আসবো, আমি মণিময়দার কাছে আবার আসবো। তবে শুনে নেব একবার এ রাজ্যের অন্যতম বিরোধী মুখ সুদীপ রায় বর্মন, তিনি ঠিক কি বলছেন। এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, বাংলাকে নিয়ে বেশি ঘাটাঘাটি করছে কেন্দ্র, তার জন্য হয়তো বা উনি বলেছেন এরকম। কিন্তু এরকম নর্থ ইস্টকে আর অশান্ত করে তোলার কারো কোনো সাধ্য নেই। নর্থ ইস্টের মানুষরা অনেক অশান্তির মধ্যে ভুগেছে, এক্সট্রিমিজম থেমে এখন শান্তির পথে আমরা এগুচ্ছি। তো এটা হয়তো একটা জাস্ট একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, আউট অফ অ্যাঙ্গার, রাগান্বিত হয়ে এমন একটা স্টেটমেন্ট করেছেন। এটাকে আমরা খুব একটা গুরুত্ব সহকারে দেখছি না, কিন্তু এটাও ঠিক, এটাও ঠিক। এখানে তার যে লড়াই, রাজনৈতিক লড়াই বিজেপির সঙ্গে, সেটা তার রাজ্যের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু তিনি আভ্যন্তরীণ বিষয় নিয়ে অন্য রাজ্যকে এভাবে কি হুমকি দিতে পারেন? তো এই হুমকিতে ওনার কি অশান্তি করার মতো তো লোক বল থাকতে হবে না? নর্থ ইস্টার্ন কোন জায়গায় আছে ওনার সেই স্ট্রেংথ? এগুলোকে গুরুত্ব সহকারে টিভিতে কিংবা ডিসকাশনে এনে পরিবেশটা আর উত্তপ্ত না করলেই ভালো। আমরা তো খুব একটা পাত্তা দিচ্ছি না। এগুলো একটা স্টেটমেন্ট দেওয়ার আছে, দিয়েছে, একটা বক্তব্য মধ্যে বলা আছে, বলেছে। একেবারেই তিনি যতটা হালকায় নিলেন ব্যাপারটা, আদৌ কি ততটাই হালকা ব্যাপারটা? এবং আমি আসবো মণিময়দার কাছে। মণিময়দা, সুদীপ রায় বর্মনও রাজ্যের অন্যতম বিরোধী মুখ, জিতেন্দ্র চৌধুরী বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা। দুজনের সুর ভিন্ন রকম। একজন কড়া ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রতিবাদ করলেন, প্রতিরোধ করলেন। অন্যদিকে সুদীপ রায় বর্মন, আমরা শুনলাম, তিনি জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করলেন যে কেন্দ্র হয়তো একটু বেশি ঘাটছে, যে কারণে তিনি এই মন্তব্য করে ফেলেছেন। ব্যাপারটা কি এতটাই হালকায় নেওয়ার, বা দুজন বিরোধী বা কংগ্রেস কি আদতে সেই জাতীয় স্তরের সেই জোট বজায় রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেতে পারছে না, এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারছে না? না, দেখুন, এরা সবাই রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রত্যেকে রাজনৈতিক ব্যক্তিত্ব। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কমেন্টস আপনি যখন নেবেন, ওরা রাজনীতি করবে। আপনি কেন সাধারণ মানুষের কথা অত বলতে যাবেন? সামনে ভোট নেই। সুতরাং এখন কথা হচ্ছে যে এই জায়গায় জিতেনবাবু বা সুদীপ রায় বর্মনের বক্তব্য আলাদা হতেই পারে। আমি তাদের বক্তব্যটা তাদের বক্তব্য বলেই ধরছি, তাদের দলের বক্তব্য আমি মনে করছি না। তারা জিতেনবাবু একজন ট্রাইবেল লিডার, কেমন উত্তর পূর্বাঞ্চলের দীর্ঘদিন ট্রাইবেলদের যে একটা সংগঠন, উত্তর পূর্বাঞ্চল, টোটাল উত্তর পূর্বাঞ্চলের কেন্দ্রীয় ট্রাইবেলদের যে সংগঠন, এই সংগঠনের উনি নেতৃত্ব দিয়েছেন। উনি সমস্ত বিষয়টা জানেন। সুদীপবাবু দীর্ঘদিন ভারতীয় রাজনীতি, রাজ্যের রাজনীতির সঙ্গে যুক্ত, উনি জানেন। ওনার বক্তব্য থেকে যেটা বলেছেন। আমি যেটা বলতে চাইছি সেটার সঙ্গে দেখুন, সুদীপবাবুর একটা কথা কিন্তু মিল, টোটালটা রাজনৈতিক বক্তব্য। এবং সুদীপবাবু সেটা বক্তব্যটা যেটা স্ট্যান্ড করলেন, যেটা রাজনৈতিক বক্তব্য,
অর্থাৎ আমি যেটা বললাম সেটাই বললাম, ওনার সঙ্গে তো আর আমার কথা হয়নি, আমি আসার আগেই আপনারা স্টেটমেন্ট নিয়েছেন। কিন্তু একটা জায়গায় ঠিক আমার খালি মনে হচ্ছে যে টোটাল বিষয়টাকে ডাইভার্ট করে দেওয়ার জন্য এই সমস্ত শব্দ চয়ন, নাথিং এলস। এটার বাইরে কিছুই নেই। এখন দেখতে হবে উত্তর পূর্বাঞ্চলের মুখ্যমন্ত্রীরা কি বলেন, এগুলি শুনলে পরে বোঝা যাবে তাদের কে কিভাবে গুরুত্ব দিচ্ছেন। আমি বিষয়টাকে একেবারে রাজনৈতিক বক্তব্য এবং টোটাল মূল বিষয়টাকে সরিয়ে দেওয়ার চেষ্টা। একেবারে ডাইভার্সন হয়তো আমরা সেভাবে এটা নিয়ে টকশো হতো না, কিন্তু এটা গোটা নর্থ ইস্টের একেবারে সিকিউরিটি, আভ্যন্তরীণ সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠছে, যে কারণেই কিন্তু আমাদেরকে টকশো করতে হচ্ছে, যে কারণেই আমাদের কথা বলতে হচ্ছে। এটা শুধুমাত্র একটি পলিটিক্যাল ডাইভার্সন সেইভাবেই কিন্তু আমরা ধরতে পারছি না, যে কারণে আপনি একটা দায়িত্বপূর্ণ একটা মিডিয়ার কাজ করছেন, আপনি বলবেন না? আপনার তো লাইন অফ অ্যাকশন থাকতে হবে, আপনাকে মানুষকে এই ব্যাপারটায় দৃষ্টি আকর্ষণ করতেই হবে, এটা তো আপনার দায়িত্ব। একেবারে একেবারে এবং এখান থেকেই কিন্তু আমাদের এই যে প্রসঙ্গ এই নিয়ে আমরা আলোচনা করছি, যে কারণে যেমনটা জানাচ্ছিলাম যে গোটা উত্তর পূর্বাঞ্চল একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের প্রতিক্রিয়া দিচ্ছেন। তারা হয় বিজেপি, না হয় বিজেপি বিরোধী, প্রত্যেকেরই কিন্তু অনেকেরই সুর কিন্তু একই রকম। গোটা উত্তর পূর্বাঞ্চলকে তিনি উত্তপ্ত করার কথা বলেন কি করে? একজন সাংবিধানিক পদাধিকারী তিনি এই কথা বলেন কি করে? একজন মুখ্যমন্ত্রীর গলায় এই কথা কি মানায়? এবং দেখলেন ঠিক বিরোধীরা, পলিটিক্যাল বিরোধীরা, তারাও ঠিক কিভাবে এই মন্তব্যের সমালোচনা করছেন। এবং আলটিমেটলি বলা যেতে পারে এটা পলিটিক্যাল ডাইভার্সন, যেমনটা মণিময়দা বলছিলেন যে এটি একটি পলিটিক্যাল ডাইভার্সন। তবে সত্যিই যদি পলিটিক্যাল ডাইভার্সন, ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা, ভারতের উত্তর পূর্বাঞ্চল, এই উত্তর পূর্বাঞ্চলকে ঝুঁকির মুখে রেখে এই পলিটিক্যাল ডাইভার্সন আদতে কি যুক্তিযুক্ত, আদতে কি সঠিক কাজ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেই প্রশ্ন কিন্তু আসবে, সেই প্রশ্ন আমরা করছি, সেই প্রশ্ন আমরা করব। এবং একটা বিষয়ে আমি একটু আলোকপাত করি। একেবারে অসাধারণ বললেন যে এই ডাইভার্সন, এইভাবে পলিটিক্যাল ডাইভার্সন হবে, সবটাই যদি হয়তো হলো, কিন্তু ঘটনা হচ্ছে যে এটা হতে পারে। আমি আপনার কাছে আসবো। এখন আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন বিজেপির ত্রিপুরা প্রদেশের সহসভাপতি তাপস ভট্টাচার্য। তাপস বাবু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। নমস্কার। নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাকে স্বাগত। আপনাকে নিউজ ভ্যানগার্ডে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য গোটা উত্তর পূর্বাঞ্চল নিয়ে, গোটা উত্তর পূর্বাঞ্চলকে তিনি হুমকির মুখে ফেললেন রীতিমতো, ঠিক কি বলছেন আপনারা? এটা তো একটা অসহিষ্ণুতার প্রকৃষ্ট উদাহরণ, এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে এমন একটা মানসিকতা ওনার মধ্যে তৈরি হয়েছে যে উনি যা বলবেন ভারতবর্ষের মানুষ তাই শুনতে বাধ্য থাকবে, এমন একটা ভাবনা। তিনি যে ধরনের মন্তব্য করেছেন, উত্তর পূর্বাঞ্চলে আগুন জ্বলবে, ওনার নিজের রাজ্যে আগুন জ্বলছে, সেই আগুনটা উনি নেভাতে পারছেন না, তিনি উত্তর পূর্বাঞ্চলে আগুন জ্বালানোর কথা ভাবছেন। এটা দায়িত্ব জ্ঞানহীন, এবং শুধু দায়িত্ব জ্ঞানহীন নয়, দেশ বিরোধী মন্তব্য, একটা উস্কানিমূলক মন্তব্য। ওনার এই মন্তব্য থেকে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার, যে ওনাকে কোন ভারতবর্ষের শত্রু রাষ্ট্রের প্ররোচনা আছে, এবং ভারতবর্ষকে ধ্বংস যারা করতে চায় তাদের প্রত্যক্ষ মদতে উনি এই কথাগুলো বলেছেন, এটা আমাদের বিশ্বাস। একেবারে ধন্যবাদ তাপস বাবু। বিজেপির অন্যতম বরিষ্ঠ নেতা, তিনি তার প্রতিক্রিয়া জানালেন। আমরা কথা বলছিলাম মণিময়দার সঙ্গে। মণিময়দা, আমি যেটা বলছিলাম যে সবচেয়ে বড় কথা যে আমি খুব অবাক হচ্ছি যে মমতা ব্যানার্জি এত বড় কথাটা বললেন, আমরাও আলোচনা করছি, আমরা অনেকেই আমাদের সঙ্গে একই মত যে অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য ইত্যাদি। আশ্চর্য, আপনি অবাক হবেন যে একজন কেন্দ্রীয় মন্ত্রী, কালকে থেকে বলার পর থেকে 24 ঘন্টা প্রায় অতিক্রান্ত, কেন্দ্রীয় মন্ত্রী ওখানে উপস্থিত, একজন সুকান্ত বন্দ্যোপাধ্যায়, বিজেপির রাজ্য সভাপতি, এই নিয়ে একটা মন্তব্য করছেন না। কি কেন? ওরা কি শুনতেই পাননি? আজকে তো পেপারে উঠে গেছে এই যে মন্তব্যগুলি। আপনি যদি আজকের সর্বভারতীয় পত্রিকা, পশ্চিমবঙ্গ থেকে যেগুলি বেরোয়,
তার ভেতরে যে উল্লেখযোগ্য পত্রিকা, এই পত্রিকাতেও বেরিয়ে গিয়েছে। আমি যদি খুব ভুল না হয় তাহলে সুকান্ত মজুমদার কিন্তু প্রতিবাদ করেছেন। না না, এই বক্তব্যটা নিয়ে কোনো আলোচনা নেই, আমি শুনিনি আর কি। তো যাই হোক, আর যেটা সঠিক কথা সেটা, এই ধরনের মন্তব্য যদি করেন, এই ধরনের মন্তব্য করার পরিপ্রেক্ষিতে একজন মুখ্যমন্ত্রী যদি এই ধরনের, তাহলে সাধারণ মানুষ আরো ব্যাপকভাবে বলতে শুরু করবে, জাগরিতা বলতে শুরু করবে। এই যে চর্চাটা হচ্ছে, এই চর্চাটা বন্ধ হওয়া উচিত। যে আসল জায়গায় আপনারা থাকুন, যেটা নিয়ে আন্দোলনটা শুরু হলো, এটা পশ্চিমবঙ্গ জ্বলছে এই কথা বলার কারণটা কি? ডলার দরকার নেই তো। এটা সাধারণ মানুষের একটা গণতান্ত্রিক আন্দোলন চলছে। আন্দোলনটা কিসের বিরুদ্ধে? এবং যেটা বলার কথা, 14 তারিখ রাতে পশ্চিমবঙ্গের মহিলারা দেখিয়েছেন ঘটনাটা কি, এবং ওই রাজ্যের রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের যে মতবাদ 14ই আগস্ট রাতে তারা প্রমাণ করে দিয়েছেন। এরপরেও রাজ্য সরকারকে বলতে হবে, উনি কি বলতে পারবেন গায়ের জোরে যে না সবাই এটার সঙ্গে একমত না? যে কায়দাটা উনি করছেন যেটা হচ্ছে যে না আমরাও তো এটার সঙ্গে একমত। এখন কথা হচ্ছে সবাই চিৎকার করতে শুরু করেছে, আসল লোকটা পালিয়ে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। যে কথায় আসছিলাম, আপনি শেষ করার আগে যেটা বলছিলেন যে আমরা তদন্তের দিকেও নজর রাখবো, আমরা রাখছি, তদন্তের দিকে নজর রাখছি। এবং সিবিআই, মানে যদি বলেন যে সিবিআই সম্পর্কে আপনি কি ভাবছেন, আমি খুব একটা আশাবাদী না। কারণ ওরা এসছেও দেরি করে, ওদের দায়িত্ব দেওয়াও হয়েছে দেরি করে। ওরা কি পারবেন আমি জানি না। তবে আমাদের এই রাজ্যে 2 সাংবাদিক হত্যার পরিপ্রেক্ষিতে সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই রাজ্যের 2018 সালে নির্বাচিত সরকার এসআইটির জায়গায় এসআইটি করা হয়েছিল। এসআইটির পরিপ্রেক্ষিতে ওই সাংবাদিক হত্যায় যারা গ্রেপ্তার হয়েছিলেন, সিবিআই তদন্ত নেওয়ার দায়িত্ব নেওয়ার পরে ওরা ইয়েও পেয়ে গিয়েছেন, জামিনও পেয়ে গিয়েছেন, এবং একজন কাজেও যোগ দিয়ে দিয়েছেন। তো ফলে এই সমস্ত বিষয় আমাদের দেখা আছে। সুতরাং আমাদের যে নজরটা যে জায়গায় রয়েছে, এই যে ডাক্তারদের অনুপস্থিতি, হসপিটালগুলি অনেক ক্ষেত্রেই সমস্যায় রয়েছে পশ্চিমবঙ্গের মতো একটা জায়গায়, এই দিকেও নজর রাখুক সরকার, তাদের দাবিগুলি নিয়ে চিন্তাভাবনা করুক। আর যে তদন্তটা চলছে, এই তদন্তটার একটা জায়গায় আসুক। আমরা জানি কি হয়েছে, একজনই তো গ্রেপ্তার এখন পর্যন্ত একজনই গ্রেপ্তার। আদৌ সে এটার সঙ্গে কতটুকু জড়িত সেটা নিয়ে সিবিআইয়ের তদন্ত রয়েছে। যারা জড়িত, এখন এরকম হচ্ছে না তো যে আন্দোলন যেভাবে হচ্ছে, এই আন্দোলনকারীদের ভেতরেই, আন্দোলন যারা করছে তাদের ভেতরেও যা অরিজিনাল যারা গন্ডগোলের সঙ্গে জড়িত তারাও জড়িয়ে রয়েছেন, এরকম হচ্ছে না তো। এই বিষয়গুলি আমাদের পরিষ্কার করতে হবে। আর হচ্ছে এই যে প্রমাণ লোপাট করে দেওয়া হলো, সিবিআই কি বলছে, প্রমাণ কারা লোপাট করেছে স্পষ্ট করে দিক না, আমরা এটাও জানি। একেবারে সব দিকেই আমাদের নজর থাকবে, সব দিকেই আমাদের নজর রয়েছে। এবং এটা বলার অপেক্ষা রাখে না যে আরজিকর কাণ্ড নিয়ে রীতিমতো অস্বস্তিতে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যে কারণে কিন্তু এই সমস্ত আলটপকা মন্তব্য, এই সমস্ত বিতর্কের সূত্রপাত, এবং যার কারণে এই বিতর্ক থেকে নজর ঘোরাতেই কিন্তু তার এই পলিটিক্যাল ডাইভার্সন বলেই মনে করছেন সাধারণ মানুষজন। রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু তেমনটাই মনে করছেন। তবে এই যে যেমনটা জানাচ্ছিলাম একটু আগেই, আমি যখন শুরু করার সময় বলছিলাম, পুরাণের যে মন্তব্য আমরা প্রসঙ্গ টেনে নিয়ে আসছিলাম, কংস থেকে শুরু করে দুর্যোধন, তারা সকলেই গদি বাঁচানোর জন্য নিজেদের যারা আত্মীয় স্বজন সকলকেই সামনে ঠেলে দিয়েছিলেন, কাউকে সামনে ঠেলতে পিছু পা হননি। কিন্তু শেষে কিন্তু তাদেরও অন্ত হয়েছিল, ন্যায়ের পথে চলেননি, তাদেরও কিন্তু অন্ত হয়েছিল। এবার এখানে কি হবে সেটা কিন্তু সময়ের অপেক্ষা। এবং দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর।